রিচার্ড ইটনের এই বইটা দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার 1204 টু 1760 এক ধরনের প্রশংসা আছে বইটার। আমিও বইটা ডাউনলোড করে রাখছিলাম 2024-এ যে পড়বো, কিন্তু পরে আর পড়া হয় নাই। তো কিছুদিন আগে বাঙালি মুসলমান প্রশ্ন বইটা পড়লাম। তো ওইটাতে ওইটার অনেক প্রেজিং আছে এবং ওই এর যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা হাসান মাহমুদ অনেকটাই অ্যাকসেপ্ট করে নিছেন উইথ ওনার কিছু নোটস আর কি। তো তখন মনে হলো যে না, বইটা তো পুরো দেখা দরকার। এবং এই পর্যন্ত বাংলাদেশের হচ্ছে বাঙালি মুসলমানের ব্যাপারে যতগুলি আর্গুমেন্ট করা হয়েছে, এই আর্গুমেন্টের মধ্যে রিচার্ড ইটনেরটাই হচ্ছে বেশি অ্যাকসেপ্টেবল আর কি, এবং মোস্ট কন্টেম্পোরারি। যদিও উনি 1993 সালে লিখছেন, তো এরপরে তো আসলে কিছু এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু নেগেটিভ কথা খুব একটা দেখি নাই আমি। সুতরাং বইটা নিয়ে তো পড়ার একটা আগ্রহ তৈরি হয়েছে। কমেন্টটা উনি কীভাবে মেক করলেন, তো এইটা নিয়েই আসলে আমি অল্প কথাতেই বলার চেষ্টা করব, কিন্তু বইটা নিয়ে তো আসলে আরও অনেক বেশি আলাপ হইতে পারে। আমি চেষ্টা করব বইটার কোন জিনিসগুলি আমার কাছে ভালো লাগছে ওই জায়গাগুলিকে হাইলাইট করার, এবং কোন জায়গাটাকে আমি একটু ক্রিটিক্যাল মনে করতেছি সেটাকে হাইলাইট করার, এবং হইতেছে যে কোন জায়গা থেকে আমি আসলে একটু ক্রিটিক্যাল হইতে চাইতেছি সেই আর্গুমেন্টটাকে একটু ক্লিয়ার করার, এবং শেষে কয়েকটা স্পেরোডিক কয়েকটা জায়গা নিয়ে কথা বলা। তো প্রথমেই যদি বলতে হয় যে বইটার মেন সিগনিফিকেন্সটা কি, যে উনি আসলে প্রচুর রেফারেন্স ইউজ করছেন। এইটা আমি আগেরও কোনো একটা আলাপে বলতেছিলাম যে আপনি কোন রেফারেন্সগুলিকে নিচ্ছেন এবং কোন রেফারেন্সগুলিকে পিক করতে পারতেছেন, সেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা চয়েস। তো ইটনের সবচেয়ে যেটা স্ট্রংগেস্ট পয়েন্ট সেটা হইতেছে যে উনি ফার্সি জানেন, উনি ইরানে ছিলেন, তো যার ফলে উনি ফার্সিটা শিখছেন। তো এখন আমাদের এখানে ইতিহাস চর্চার যে জায়গাটা আছে, মানে আমরা কিন্তু ওই ইংরেজি যেহেতু একটু জানি, তো সুতরাং ওই ইংরেজ আমল থেকেই শুরু হয়, বা ইংলিশ টেক্সটগুলিকেই আমরা শুধুমাত্র ভেরিফাই করতে পারি। কিন্তু এর বাইরে, এর আগে যদি যান আপনি, রাষ্ট্রীয় ভাষা ছিল হইতেছে ফার্সি। মোগল আমলে বা তার সুলতানি আমলেও অনেক কিছু ফার্সি থেকেই আসছে, তার কিছু পাওয়া যেতে পারে। তো এখন আপনি যদি ফার্সি ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলে তো আপনি আসলে অনেক বেশি রেফারেন্স এখানে পড়তে পারবেন, সেগুলিকে যাচাই করতে পারবেন। তো আমি দেখি যে এইটা ওনার সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট। এখানে উনি অনেক রেফারেন্সগুলি নিয়ে আসছেন, বাংলা, ইংরেজি, ফার্সি, তিন ধরনের রেফারেন্স উনি আনতে পারছেন। তো যার ফলে রিডিংটা অনেক ওয়াইড হইতে পারছে, এবং এই ওয়াইড রিডিং এর কারণে উনি কিছু জায়গা আইডেন্টিফাই করতে পারছেন, যেটা ওনাকে আরো একটু কি বলবো যে ব্রডার সেন্সে দেখার একটা স্কোপ করে দিছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট কথা। রেফারেন্সগুলি খুবই রিচ, এবং আমার তো মনে হয় যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে কেউ আজ করতে যান, তার সংস্কৃত জানার একটা ব্যাপার ছিল, কিন্তু আমার মনে হয় ফার্সি জানাটা তার চেয়ে বেশি জরুরি। রেফারেন্সগুলিকে আসলে ইউটিলাইজ করা যাবে। তো এইটা একটা ঘটনা, এবং এই রেফারেন্সগুলিকে আমার ধারণা উনি খুব ভালোভাবে ইউজ করছেন। সেটা বোঝা যাবে হইতেছে ওনার একটা টাইমের একটা কন্টিনিউটি আছে। হ্যাঁ, উনি যেটা বলছেন ওই যে 1204 থেকে শুরু করছেন, 1204 থেকে শুরু করে হচ্ছে 1760 পর্যন্ত উনি যেই ইভেন্টগুলিকে আনছেন, সেই ইভেন্টগুলিতে আসলে গ্যাপ পিরিয়ড খুব একটা নাই। একটা লাইন উনি টানতে পারছেন যে হিস্টোরিক্যালি এই ইভেন্টটা ঘটতেছে, এই ঘটনাটা ঘটতেছে, তারপরে এইভাবে আগাচ্ছে। এই লাইনটা ওনার বেশ স্ট্রং একটা লাইন আছে, এখানে গ্যাপটা কম। মানে গ্যাপ আসলে যেই সেন্সে আছে সেটা হচ্ছে যে একটা জায়গার হয়তো মানে একটা গ্যাপ আছে, যে সিলেটে এই সময়ে একটা ঘটনা ঘটতেছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে মোগল আমলে গিয়ে ঘটনাটা ঘটতেছে। 12 শতকের দিকে তো শাহজালাল আসলেন, তারপরে দেখা যেতেছে এরপরে 16 শতক পর্যন্ত আসলে তেমন কোনো ঘটনা এখানে নাই। তারপরে দেখা যাচ্ছে যে আসলে মোগলরা যখন যাচ্ছে তখন আবার আরেকটা ঘটনা ঘটতেছে। এরকম জায়গার বেসিসে যদি বলেন তাইলে হয়তো টাইমের কিছু ঘটনা আছে, কিন্তু এই মেইন যে ঘটনাগুলা সেটা এক ধরনের কন্টিনিউটি আছে। এটাও আমার কাছে একটা স্ট্রংগেস্ট। আরেকটা জিনিস হইতেছে উনি শেষে যে কাজটা করছেন আর কি, উনি এই জায়গাটাকে, এই যে ইভেন্টগুলোকে, এই যে রেফারেন্সগুলোকে উনি একটা থিওরাইজ করার চেষ্টা করছেন। যদিও ওনার নিজের থিওরি না, থিওরি মানে তো হইতেছে যে আপনি সত্যি কথা বলতেছেন তা না। থিওরি মানে হইতেছে যে এই ইয়েটা দিয়ে আপনি হইতেছে যে বেটার এক্সপ্লেন করতে পারতেছেন। তো উনি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, ইনক্লুশন, আইডেন্টিফিকেশন এবং ডিসপ্লেসমেন্ট, এইভাবে হইতেছে যে ইসলামের ঘটনাটা ঘটছে।
কালচারালি। আর এমনিতে তো যারা বইটা পড়ছেন বা একটু সামারিটা জানছেন ওনাদের তো জানাই আছে যে উনি কি আর্গুমেন্টগুলি মেক করছেন। উনি 12 শতকের দিকে দেখায় টার্কিশরা আসছে, এসে হচ্ছে ওই যে গৌড় পান্ডুয়া এই জায়গাতে হচ্ছে ওনাদের রাজধানী ছিল, এই পর্যন্ত ওনারা আসছেন। তারপরে দেখা গেছে যে মোগল ঢাকা সেন্টার হয়ে উঠলো। ঢাকা সেন্টার হওয়ার কারণ হচ্ছে ওই যে নদীর গতিপথ চেঞ্জ হয়েছিল, এই কারণে দেখা গেছে যে ঢাকা সেন্টার করার ফলে এখানে এই যে ইস্টার্ন পার্টটা সেটা আওতার মধ্যে আসছে। তো এইভাবে উনি দেখাইছেন যে এখানে যে ঘটনাগুলি ঘটছে সেখানে যে ওই মোগলদের জমির যে দান খয়রাতের ব্যাপার আছে সেই ঘটনাগুলি আছে, পীর ফকিররা আসছেন এবং ওনারা জঙ্গল সাফ করে, এবং হচ্ছে যেই জায়গাটা মনে হয় একটু মিসিং হয়েছে ওই জায়গাটাকে উনি হাইলাইট করেন নাই, সেটা হচ্ছে পলিমাটি জমার কারণে প্রচুর কিন্তু চর জাগছে। তো সুতরাং উনি যেটাকে জঙ্গল বলতেছেন সেটা শুধুমাত্র সুন্দরবনের জঙ্গল কাটা না, যখন চর জাগছে চর সাফ করে ওখানে কাল্টিভেশন করা আর কি, ওই ঘটনাটাও ঘটছে। এইভাবে উনি একটা থিওরাইজ করার ট্রাই করছেন। সেই থিওরাইজেশনটা আমার মনে হয়েছে যে ওনার রেফারেন্সের বেসিসে একটা ভালো স্ট্রং পার্টি হয়েছে। ওনার সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে ওনার রেফারেন্স, প্রচুর রেফারেন্স আছে, রিলেভেন্ট রেফারেন্স আছে। সেকেন্ড হইতেছে যে উনি একটা কন্টিনিউটির ব্যাপার রাখছেন, টাইমটাকে অন্তত ধরার চেষ্টা করছেন, এবং থার্ড হচ্ছে উনি এই জিনিসগুলিকে থিওরাইজ করার চেষ্টা করছেন। এখন কথা হচ্ছে এই থিওরাইজেশনগুলি আসলে কতটা ঠিক বা ব্যাঠিক আর কি, বা এটাকে কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন করা যাইতে পারে। তো এইটা নিয়ে আমার কথাগুলি বলি। আমি প্রথমেই যে আইডিয়াটা আনসার যে ফ্রন্টিয়ার, বেঙ্গল হইতেছে একটা ফ্রন্টিয়ার যেখানে একদম লাস্ট মাইল আর কি। তো এখন ফ্রন্টিয়ারের জায়গাটা নিয়ে সলিমুল্লাহ খান একটা কথা বলছেন 2020-21-এর দিকে। তো তখন উনি বলতেছিলেন যে ফ্রন্টিয়ারের আইডিয়াটা আমেরিকা থেকে আসছে। তো আইডিয়া যে জায়গা থেকে আসুক, আইডিয়াটাকে উনি ইমপ্লিমেন্ট করছেন কিভাবে সেটা হচ্ছে দেখার ঘটনা। তো উনি যে জায়গাটা থেকে বাংলাকে ফ্রন্টিয়ার বলছেন সেটা তো উনি তো আসতেছেন দিল্লি থেকে, উনি তো আসতেছেন ইরান থেকে, টার্কি থেকে। ওনারা যখন আসতেছেন তখন তো এটা আসলে লাস্ট মাইল, এই জায়গা থেকে উনি ফ্রন্টিয়ার বলতেছেন। এবং আমাদের হিস্ট্রিক্যাল যে আলাপ আলোচনা সেখানেও কিন্তু ফ্রন্টিয়ারটা হইতেছে এই ঘটনাটা, এটা হচ্ছে লাস্টের জায়গা। কিন্তু এখন কথা হইতেছে যে ফ্রন্টিয়ার এইভাবে আপনি ওই গেজের জায়গা থেকে, ট্রেডিশনাল হিস্ট্রি গেজিং এর জায়গা থেকে এটাকে ফ্রন্টিয়ার বলে দেখতেই পারেন। কিন্তু উনি যে জায়গাগুলোর কথা বলছেন সেখানে কিন্তু ওই নিশানাগুলি আছে, যে যেমন হচ্ছে চিটং দিয়েও কিন্তু আরবের বণিকরা আসতেছে, হ্যাঁ, তারপর 15 শতকের দিকে হচ্ছে পর্তুগিজরা আসতেছে, হ্যাঁ, আরাকানের সাথে একটা ঘটনা ছিল। তারপর সিলেটের ঘটনাটা কিন্তু একটু আলাদা, যেগুলি টপ হিল এরিয়া ছিল। চিটং এবং সিলেটের উদাহরণটা উনি আনছেন কারণ এখানে হচ্ছে ডকুমেন্ট প্রিজার্ভেশনটা টিকে গেছে মোগল আমলেও আর কি। তো সুতরাং এগুলি কিন্তু আলাদা আলাদা সেন্টার হয়ে ওঠার ঘটনার মধ্যে ছিল। আবার যেটা ধরেন আসামের জায়গা, আসাম কিন্তু মোগলরা ইনভেট করতে পারে নাই। তো সুতরাং এখানে একটা হচ্ছে ফ্রন্টিয়ারের ধারণা, আরেকটা কিন্তু হচ্ছে স্পেরোডিক ল্যান্ডসের ও একটা ঘটনা ছিল, যে জায়গাটাকে উনি ফ্রন্টিয়ার আইডিয়া দিয়ে মোকাবেলা করার কারণে ওই জায়গাগুলিকে আমার মনে হয়েছে উনি অ্যাপ্রোপ্রিয়েট যে কি বলে ইম্পর্টেন্স দেয়ার, এই জায়গাটাকে উনি মিস করে গেছেন। এরকম একটা ঘটনা এখানে ঘটতে মানে ফ্রন্টিয়ারের ধারণাটা ভুল সেটা না, কিন্তু ফ্রন্টিয়ার দিয়ে হচ্ছে পুরো জিনিসটাকে অ্যাকোমোডেট করা যায় না। এখানে স্পেরোডিক কিছু জায়গা আছে যে জায়গাগুলিকে উনি ওভারলুক করে গেছেন। আমার ধারণা ফ্রন্টিয়ার আইডিয়ার সাথে খুব একটা রিজেম্বলস হয় না বলে, মিলে না বলে এই ঘটনা ঘটে থাকতে পারে। এইটা একটা ঘটনা যে উনি জিওগ্রাফিক্যালি যে জায়গাটা দেখছেন সেখানে আমার ধারণা ইম্পর্টেন্সের একটা ঘটনা উনি মিস করে গেছেন। সেকেন্ড ঘটনা হইতেছে যে আইডিয়া অফ রিলিজিয়ান। এইটা আমি বলতেছিলাম হাসান মাহমুদের বাঙালি মুসলমান প্রশ্ন বইটা নিয়েও বলতেছিলাম যে আসলে আইডিয়া অফ রিলিজিয়ানের জায়গাটাতে উনি ক্রিটিক্যাল হন নাই। উনি যে এক্সপ্লেনেশনটা আছে সেই এক্সপ্লেনেশনটাকেই উনি কন্টিনিউ করে গেছেন। এইটা হচ্ছে হিন্দু সমাজ, এইটা হচ্ছে মুসলমান সমাজ, এইরকম। কিন্তু যে কোনো আইডিয়ার মতোই রিলিজিয়ানের আইডিয়াটা তো ইভলভ করছে। ধারণা হচ্ছে ওনার যে রেফারেন্সগুলি আছে সেই রেফারেন্সগুলি দেখলে বোঝা যাবে যে আসলে এখানে হিন্দুইজম ছিল না, এখানে ছিল ব্রাহ্মণিজম। ব্রাহ্মণ থেকে হচ্ছে বুদ্ধিজম আসছে। ব্রাহ্মণদের যে জাত প্রথাটা সেটাকে এনকাউন্টার করতে গিয়ে আসলে বুদ্ধিজমের জায়গাটা তৈরি হইতে পারে। এবং এখানেও যেটা ছিল
সেটা হচ্ছে হিন্দুইজমের, আমরা যেটাকে হিন্দু বলতে চাচ্ছি সেটা আসলে একটা কাস্ট সিস্টেম। এটা হচ্ছে আমার ধারণা, হ্যাঁ, যে একটা কাস্ট সিস্টেম এবং ব্রাহ্মণিজম ছিল। তো তারপরে যেটা হয়েছে, ব্রাহ্মণিজম অন্য খুবই লিমিটেড একটা স্কোপের মধ্যে ছিল, মানে মাথার মধ্যে কেউ থাকবে, আর নতুন রাজারা যদি দখল করে ফেলে তাদেরকে ক্ষত্রিয় বানায় দেওয়া হবে, এরকম একটা কাস্ট সিস্টেমের মধ্যে ঘটনা ছিল। আমার ধারণা অন্য যে কোনো কাস্টই পাওয়ারফুল হয়ে উঠছে তখন তাদেরকে কাস্ট সিস্টেমের মধ্যে অ্যাকোমোডেট করা গেছে। তো ইসলামের ব্যাপারে যেটা হয়েছে, এটা কিন্তু আরেকটা কাস্ট হিসেবে আর ঢুকানো যায় নাই, যার ফলে সেপারেটেড হয়ে গেছে। এখানে একটা আমার ধারণা রিলিজিয়নের আইডিয়াটাকে যদি ক্রিটিক্যাল হওয়া যায়, তাইলে উনি যে থিওরাইজেশনের জায়গাটা করছেন সেখানে আরো অনেক এভিনিউ তৈরি হবে আর কি। মানে আমার কথা হইতেছে যে এখানে যে হিন্দু আইডেন্টিটি এবং যে মুসলমান আইডেন্টিটি, এই আইডেন্টিটিগুলি কাস্ট সিস্টেমের পরবর্তী ঘটনা। মুসলমান হওয়াটা এই কাস্ট সিস্টেমের বাইরে ছিল এবং এটা যতক্ষণ পর্যন্ত রাজধানীর মধ্যে ছিল তখন সেটা একটা সেপারেট সমাজ হিসাবেই আলাদাভাবে এখানে কন্টিনিউ করতে পারছে টার্কিশ রুলারদের যে জায়গাটা ছিল। তো তারপরে যখন ছড়ায় গেছে পরবর্তীতে মোগল আমলের সময়ে, আমার ধারণা তখন কাস্ট সিস্টেমের ব্যাপারটা কিভাবে ইভলভ করছে সেখানে একটা ঘটনা আছে। সেখানে ওই চৈতন্যদেবেরও কিছু ইম্পর্টেন্স আছে। উনি সব কাস্টকে একটা জায়গাতে হয়তো নিয়ে আসার, ভক্তির ভিতরে নিয়ে আসার একটা চেষ্টা করছেন, যেটা পরবর্তীতে মাজারের মাধ্যমেও হয়েছে, নানানভাবেই হয়েছে। যে রিলিজিয়নের ব্যাপারটাকে একটা সিম্পলিস্টিক ধারণার মধ্যে আটকায় ফেলাটা, এটাও একটা থিওরাইজেশনের জায়গাতে একটা অবস্টাকল ক্রিয়েট করছে। আর থার্ড যে জিনিস মনে হয় যে আরো বেশি কনসাস হওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে হিস্ট্রির একটা যে লাইন, হিস্ট্রি নিয়ে যে কথা বলে, আমি দেখতেছি মোর অ্যান্ড মোর লিটারারি ক্রিটিসিজমের উপরে ডিপেন্ড করতেছে। আপনি একটা লিটারেচারকে কিভাবে রিড করতেছেন, কোন মানে একটা তো আমরা তো সাহিত্য পড়া যেভাবে অভ্যস্ত যে এটা ভালো সাহিত্য হয়েছে কিনা, দরকারি সাহিত্য হয়েছে কিনা, এরকম। আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে তো ওই সময়ের সমাজ, রাজনীতি, এই জায়গাগুলি, কালচারাল এলিমেন্টগুলিও থাকে। তো উনি যে কালচারাল এলিমেন্টগুলিকে নিছেন, আমার ধারণা এইটার যে লিটারারি ক্রিটিসিজমটা করছেন সেটা মাল্টি লেয়ার্ড হইতে পারে। উনি এই জায়গাটাকে মিস করে গেছেন সেটা আমার কথা না, কিন্তু হচ্ছে উনি উদাহরণগুলিকে মেবি বেশ লিনিয়ার ভাবেই নিস। যেমন কালকেতুর যে ঘটনাটা, কালকেতুর ঘটনাটা তো ইম্পর্টেন্ট। তখন যে ট্রান্সফরমেশনটা হইতেছে, ট্রান্সফরমেশনের মধ্যে দেখা যাইতেছে ব্রাহ্মণ আসতেছে তার সাথে 20টা লোক নিয়ে, আবার ফকির আসতেছে তার সাথে 2000 লোক নিয়ে। তো ঘটনাটা কিভাবে ঘটতেছে, আর যে যে ফকিরের সাথে আসতেছে 2000 লোক, তারাই তো আসলে মেজরিটি হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন দেখা যাচ্ছে যে এটাকে মিলানো হইতেছে কিভাবে 20 জন ভার্সেস হচ্ছে 2000। এটা তো মানে এই জায়গাগুলিতে যে উনি এই জায়গাগুলিকে আইডেন্টিফাই করছেন, কিন্তু আইডেন্টিফাই করার পরে হচ্ছে আমার কথা হচ্ছে এটা যে মাল্টি লেয়ার্ড একটা জায়গাতে যাইতে পারে, সেই জায়গাটাতে উনি মনে হয় কিছু জায়গায় রেস্ট্রিক্টেড হয়েছে। মানে ওই মিনিংগুলির জায়গাতে যদি যাওয়া যায় তাহলে আর আসলে বেটার এক্সপ্লেন করা যাবে। তো এই প্রশ্নগুলো আমার কাছে কেন মনে হইতেছে কারণ হচ্ছে আমি আরেকটা জায়গা থেকে দেখতেছি, কন্টিনিউটির ব্যাপারটা বললাম, এক্সপ্লেনেশনগুলির ব্যাপার বললাম, এগুলি সিঙ্গুলার লাইন টানার চেষ্টা করছেন, এই ধরনের থিওরাইজেশনটা করতে পারছেন। কিন্তু আমি দেখি যে ওনার যে সময়ের ঘটনাগুলি আছে এবং যে জায়গার ঘটনাগুলি আছে, এটা একটা ম্যাপিং করতে পারলে সবচেয়ে ভালো হইতো। মানে ম্যাপিংয়ে যদি আপনি দেখেন 12, 13, 14, 15, ইভেন 16 পর্যন্ত ঘটনাগুলি ঘটতেছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জায়গাগুলোতে, যে আপনার ওই গঙ্গার পাড়গুলিতে, মানে গৌড়, পান্ডুয়া, এগুলি যদি দেখেন এগুলি খুব একদম সীমানা ঘেঁষা। তো এর পরে যে ঘটনাটা ঘটতেছে মোগলের সময় থেকে, যখন ওই গতিপথ পরিবর্তন হইল নদীর, তারপরে দেখেন যে ঢাকাতে, এবং ঢাকা যখন সেন্টার হয়ে গেছে তখন যে গৌড়, পান্ডুয়া এরা আর ফোকাস পয়েন্টে নাই। তো উনি বলছেন যে ওই সমাজটা আগের সমাজের মতোই রয়ে গেছে, বরং এখানে ঢাকা সেন্টার হওয়ার কারণে 16 শতকের দিক থেকে হচ্ছে নতুন সোসাইটি ফরমেশন হয়েছে। এখন এই ফরমেশনটা কিভাবে হয়েছে আপনি যদি খেয়াল করেন, ব্রাহ্মণিজমের যে জায়গাটা 12 শতকে যখন টার্কিশরা আসলো, ইনভেট করলো, তখন লক্ষণ সেন কিন্তু পালায় এইদিকে চলে আসছে। ওনাদের টার্কিশরা কিন্তু আর এদিকে ইনভেট করে নাই, ওনারা কিন্তু ওই গৌড়, পান্ডুয়া এইগুলোতেই ছিল। মানে এটা কিন্তু বেঙ্গল ওনাদের কাছে, এটা হচ্ছে ফ্রন্টিয়ার। কিন্তু এর পরে যে বেঙ্গল আছে, ধরেন সোনারগাঁ আছে, কক্সবাজার আছে, সিলেট আছে, আপনার বরিশাল আছে, এই জায়গাগুলো কিন্তু আর বেঙ্গল না, একদম মানে বেঙ্গলের বাইরের এলাকা। এখানে একটা ব্রাহ্মণিজম চলে আসছে,
মানে 12 শতকে 13 শতকে, এবং ওনারা চিটাগংয়ে নানান জায়গায় ছিলেন। সেকেন্ড আরেকটা হিন্দু গ্রুপ আসছে কিন্তু হচ্ছে মোগলদের সাথে যখন ওই ফাইন্যান্সার হিসেবে আসছে, ওনারা ব্রাহ্মণিজমের জায়গা থেকে এখানে কাস্ট সিস্টেমের জায়গাতে এখানে ফেট করছে, এই সোসাইটির সাথে মিশছে। কিন্তু এই সোসাইটির সাথে মেশাটা এখানের যে হিন্দুইজম, এটা কিন্তু হচ্ছে অনেক চণ্ডী মনসা, এরা হচ্ছে হিন্দুইজম। এখানে কিন্তু কাস্ট সিস্টেম ওইভাবে আসলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে হইতেছে যে রিয়েল মিনিংয়ে, ব্রাহ্মণিজমের মিনিংয়ে কিন্তু কাস্ট সিস্টেম ছিল না। এখানে মনসা চণ্ডী ওনারা হচ্ছে আসল কালী, ওনারা হচ্ছে দেবী। তো সুতরাং যখন একটা টার্মে হচ্ছে লক্ষণ সেনের গ্রুপটা আসছে, তখন কিন্তু এক ধরনের ব্রাহ্মণিজম এখানে হয়েছে। ওনারা তো নিজেদেরকে আপার কাস্ট হিসেবে দাবি করছে। তো তারপরে যখন আবার মোগলরা আসছে, তো তারাও কিন্তু একটা ব্রাহ্মণিজম এখানে নিয়ে আসছে। তো সুতরাং এখানে হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু দুইটা ঘটনা ঘটছে, দুইবার একটা ট্রানজিশন হয়েছে। আর যদি মুসলমানের ক্ষেত্রে দেখেন, মুসলমান ধর্মের ব্যাপার, যারা তার্কিশরা আসছিল ওনারা নগর এলাকার মধ্যে থাকছেন। উনি নানান রেফারেন্স দিয়ে দেখাইছেন যে ওনারা কিন্তু শহরের বাইরে খুব একটা ইনফেক্ট করেন না। তো সুতরাং দেখা গেছে যে একটা মুসলমান সমাজ, যেটা গৌড় পান্ডুয়ার যে ওয়েস্ট বেঙ্গলের মুসলমান, ওনারা কিন্তু ওই তার্কিশের জায়গাটাতেই ছিলেন। কিন্তু এইদিকে আরবে যে মুসলমানরা আসছে, চিটাগংয়ে আসছে, এবং ধরেন যারা তার্কিশদের সাথে যে পীর ফকির আসছিলেন, ওনারা কিন্তু এই পূর্ব বাংলার মধ্যে ছড়ায় গেছে। এই যে সেন্ট্রাল বাংলা বলবো আমি অনেকটা, মানে ধরেন সোনারগাঁ সেন্টার ছিল, এইটা কিন্তু গৌড় পান্ডুয়ার অংশ ছিল না। তো সুতরাং এটা বুঝার ব্যাপার আছে। আমরা যেটা ইন্ডিয়ান বেঙ্গল বলি, এটা কিন্তু বেশ আগে থেকে ইন্ডিয়ান বেঙ্গলের একটা অংশ, দিল্লির সাথে রিলেটেড এটা। কিন্তু যদি সোনারগাঁর কথা বলেন, সোনারগাঁ কিন্তু আইসা মোগলদেরকে ইনভেট করতে হয়েছে, এবং ইনভেট ওয়াজ নট ইজি। পরেও মোগলরা কিন্তু খুব বেশি দিন ধরে রাখতে পারে নাই। তারপরেও কিন্তু এখানে যারা পরবর্তীতে ছিলেন, ঢাকা থেকে যে আসলে মুর্শিদাবাদে নিয়ে গেলেন মুর্শিদ কুলি খাঁ, তো ওনারা দাবি করেন যে ওনারা হচ্ছে তার্কিশ অরিজিন। তো ওনারা কিন্তু ওনাদের পুরনো জায়গাতে ফিরে গেছেন। তো এখানে একটা মানে সিঙ্গেল লাইন নাই, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, অনেক সেন্টার আছে এই ঘটনাটা। তো 12 শতকে হচ্ছে এক ধরনের মুসলমানরা আসলেন, একটা লেয়ার। তারপরে হইতেছে যে মোগলদের সাথে কিছু মুসলমানরা আসলেন, মোগল সৈন্যরা ছিল, অন্যরা যারা শাসন করতেন তারাও মুসলমান ছিলেন। ওনারা হচ্ছে আশরাফি মুসলমান, ওনারা হচ্ছে উঁচু জাতের মুসলমান ছিলেন। তো তারপরে হচ্ছে থার্ড লেয়ার, যারা ওই চরগুলি, নতুন নতুন ল্যান্ডগুলি আবাদযোগ্য করে তুলছেন, যেখানে চাষাবাদ শুরু করছেন। এইটাকে আরো ডিপলি দেখার দরকার আছে। এখানে ব্যাপারটা এরকম না যে মানে কৃষক মুসলমান তৈরি হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু আপনি দেখবেন একটা হচ্ছে যখন ধর্মের ব্যাপারটা আসছে, বলা হয় যে কৃষিকাজের সাথেই সাথে আসছে। মানুষ যখন হচ্ছে জঙ্গলে ছিল, শিকারে ছিল, তখন কিন্তু ধর্মের ব্যাপারটা অন্যরকম একটা জায়গাতে ছিল। আবার যখন চাষাবাদের জায়গাতে আসছে, তখন ধর্ম ব্যাপারটা কিন্তু সমাজে যখন চালাইতে হয়েছে, তখন কিন্তু একভাবে অ্যাস্টাবলিশড হয়েছে। তো সুতরাং এখানে 3টা লেয়ারের মুসলমান আছে আর কি। একটা হচ্ছে যারা বলেন যে ওই তার্কিশ আমাদের বংশধররা হচ্ছে ইরাক ইরানে আসছিল, ওনারা মিথ্যা বলেন তা না, এটা একটা গ্রুপ আছে। আবার হচ্ছে মোগলদের যারা আছেন, ওখানে আশরাফি মুসলমানরা, একটু জাতে উঁচা মুসলমান, ওনারাও কিন্তু আছেন। আবার কৃষিকাজ করছেন যারা হচ্ছে ইসলাম ধর্মটাকে নিছেন, এবং হচ্ছে কাস্ট সিস্টেমের মধ্যে আসলে ঢুকেন নাই। এরকমের মুসলমানের সংখ্যাটাই কিন্তু পরবর্তীতে এসে আসলে বড় হয়েছে। যে জায়গাটা থেকে দেখতে চাইতেছি, আমার যে আর্গুমেন্টটা সেটা হইতেছে, আপনি যদি দুইটা বেঙ্গলের ধারণাকে আপনি দেখেন, যদি টাইমের জায়গার সাথে আপনি হচ্ছে লোকেশনগুলিকে মিল, এটা ম্যাপিংটা করলে খুব স্পষ্ট হইতো যে যে রেফারেন্সগুলি পাইতেছেন, ওই রেফারেন্সগুলি কোন সময়ের এবং কোন জায়গার। আপনি 12, 13, 14, 15 আপনি দেখবেন রেফারেন্সগুলি একরকমের। গৌড় পান্ডুয়া এই জায়গার হচ্ছে রেফারেন্সগুলি একরকমের, এবং দে আর লিঙ্ক টু দিল্লি। আবার যদি এখানে সোনারগাঁ, কক্সবাজার, সিলেট এই রেফারেন্সগুলিকে মিলান, এরা কিন্তু এই সমাজটা এমন না যে মোগল আসার পরে হচ্ছে পরিবর্তিত হয়েছে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সমাজ, একটা সেন্ট্রাল বেঙ্গলের পসিবিলিটি আমি দেখতে পাই আর কি। এখানে আগে থেকেই ছিল, যেটা অবশ্যই ইভলভ হয়ে আসে। ইটনের যে আর্গুমেন্টটা, সেই আর্গুমেন্টটাকে আরেকটু ব্রডেন করার একটা পসিবিলিটি আছে আর কি, আরেকটু নতুন জায়গা থেকে দেখার একটা সম্ভাবনা আছে। তো এইটা আসলে বোঝা যাবে। তখনকার তো ডেমোগ্রাফিক ইনফরমেশন এত বেশি নাই। তো আমার ধারণা এটা যদি কোনোভাবে বের করা যায়, সুলতানি আমল থেকে শুরু করে চাষযোগ্য জমি আবাদ কীরকম ছিল, খাজনা কীরকম ছিল, এবং খাজনা কোন কোন জায়গা থেকে আসতো। এখানে আবাদযোগ্য জমিও বাড়ছে,
এবং হচ্ছে সাথে সাথে মানুষও বাড়ছে। যে উঁচু জায়গাগুলি ছিল সেই উঁচু জায়গাগুলিতে মানুষ ছিল না তা না। ওনারা যে কৃষিকাজ যখন এস্টাবলিশড একটা প্রফেশন হয়েছে তখন গিয়ে হইতেছে যে এখানে ধর্মের ব্যাপারগুলিও আসলে এস্টাবলিশড হইতে শুরু করছে। ধারণা হিসাবে বলতেছে, এটা ডেটা দিয়ে দেখার একটা ব্যাপার আছে। এটা যদি দেখা যায় তাইলে মতো আমি মনে করি যে এটা একটা এক্সপ্লোর করার মতো একটা আইডিয়া, যেটা আসলে তথ্য প্রমাণ দিয়ে দেখাটা জরুরি। তো এটা দেখতে পারলে আমার ধারণা ইটনের যে আর্গুমেন্টগুলি তখন রিভিউ হবে, মানে নতুন করে আমাদেরকে এটা তখন বুঝতে হবে। তো এটা হচ্ছে আমার কথা, যে ইটন যেভাবে ফ্রন্টিয়ারের জায়গা থেকে দেখছেন সেই জায়গা থেকে দেখা যাবে না তা না, কিন্তু ফ্রন্টিয়ারের পাশাপাশি আপনি যদি সময়ের জায়গাগুলিকে এবং স্থানগুলিকে মিলান তাহলে দেখতে পারবেন যে এক একটা সময় সেন্টার এক এক জায়গায় হচ্ছে এবং আরেক জায়গায় আরেক ধরনের ঘটনাগুলি ঘটতেছে। তো মোগল ইনভেডের ফলে যে ঘটনাগুলি ঘটতেছে সেটা নতুন করে ঘটতেছে ব্যাপারটা তা না, সেটা জায়গাগুলিকে দিল্লির সাথে কানেক্টেড একটা অবস্থাতে নিয়ে আসছিল। সেন্ট্রাল বেঙ্গল আসলে কখনোই দিল্লির সাথে কানেক্টেড অবস্থাটাকে কখনোই অ্যাকসেপ্টেবল হিসাবে নেয় নাই। এখানে বেশ মজার মজার কিছু ব্যাপার আছে। ওনারা তো মোগলরা তো এইরকম একটা কথা আছে যে মোগলরা তো আসলে মনে করতো যে তার্কিশদেরকে হচ্ছে ওনারা পরাজিত করতেছে। যখন ঈসা খাঁকে হারাইছে তারা কিন্তু আসলে ঈসা খাঁকে খুব একটা বড় বীর মনে করতো না, মানে এরকমের চুটকি ছিল আর কি বইয়ের মধ্যে আছে যে আসলে মাছ খাওয়া লোকজনের হচ্ছে তোমরা হারাইছো, তার্কিশ বীরদেরকে তো তোমরা হারাও না। যদিও মঙ্গলরা আসলে যতদিন ঈসা খাঁ বাইচা ছিল তারা পরাজিত করতে পারে নাই। তো এটা একটা ঘটনা। এখানে কিছু ফিগার আছে, এই ফিগারগুলিকে আমার ধারণা স্টাডি করলে বুঝে যাবে। ফিগার বলতে আমি হিউম্যান ক্যারেক্টার বুঝাচ্ছি। যেমন শাহজালালের যে ঘটনাটি এটা 12 শতকের দিকে ঘটছিল, আবার 14 শতকের দিকে হচ্ছে 1430-এর দিকে জালালউদ্দিন মোহাম্মদ যে ঘটনা রাজা গণেশের ছেলে, ওটা খুব ইন্টারেস্টিং একটা ট্রানজিশনাল পয়েন্ট। তাদের সাথে হেরে হচ্ছে ছেলেকে রাজা বানাইল এবং পরে দেখা গেল যে ছেলে হিন্দু থেকে হইলেন, মুসলমানই হইলেন। আর তো তারপর থেকে কিন্তু সুলতানি আমল আবার কন্টিনিউ করা শুরু করলো। এখানে এইটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে ঈসা খাঁর ঘটনা। তাইলে ওই যে সেন্ট্রাল বেঙ্গলের জায়গাটা আমি বলতেছি সেই জায়গাটা কিছু দূর পর্যন্ত রিফিল করা যাবে। তো এই হইতেছে আমার আর্গুমেন্ট আর কি। আমার মনে হয় যে এই আর্গুমেন্টের বেসিসে দেখলে ওনার রেফারেন্সগুলিকে তখন আবার রিভিউ করাটা সহজ হবে। আর এমনিতে তো বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার আছে। এবং এই যে হিন্দুইজমের জায়গাটাতে বলি যে এইটার একটা ঘটনা উনি বলতেছিলেন 7 নম্বর চ্যাপ্টারে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একজন পর্যটক আসছেন বাইরে থেকে, তো ওনার সাথে যে লোক তারা হচ্ছে বৃষ্টির মধ্যে একটা গ্রামে গেছে। তো ওই গ্রামে একটা মোরগ পাইছে, মোরগ পায়া হচ্ছে সে মোরগটাকে জবাই করে খায় ফেলছে। তো ওই লোক তো যার বাড়িতে মারছে সে হচ্ছে হিন্দু, বলতেছে যে সে হচ্ছে ইয়ে করছে, কাজীর কাছে গিয়ে হচ্ছে অভিযোগ দিচ্ছে। তো কাজী হইতেছে আবার মুসলমান। তো কাজী তো বললো যে না, এটা তো আপনারা অপরাধ করছেন, কারণ হিন্দু গ্রামে তো হচ্ছে প্রাণী হত্যা করা যায় না। তো আপনি দেখেন হিন্দু গ্রামে প্রাণী হত্যা করা যায় না ব্যাপারটা বৌদ্ধদের ঘটনা। হিন্দুরা তো মোরগ খায়, মানে ওনারা হচ্ছে গরু খায় না, কিন্তু ওনারা তো মোরগ খায়। তো তখনকার ঘটনাটা তাহলে হিন্দুজমে মানে ব্যাপারটা এরকম না যে মুসলমানরা পিওর মুসলমান ছিল না, তখন কিন্তু হিন্দুজমের ব্যাপারটাও বৌদ্ধিজমের সাথে অনেকটা মিলেমিশেই ছিল। মানে এই জায়গাগুলি নিয়ে ক্রিটিক্যাল হওয়ার সম্ভব আর কি। যদি ওই যে যেটা বলতেছিলাম লিটারেচারের জায়গাগুলিকে যদি একটু ক্রিটিক্যালি রিড করা হয়, লেয়ার বাই লেয়ার যদি দেখা হয়, তাইলে হইতেছে যে আমার ধারণা এখানে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। আরেকটা জিনিস ওই ল্যান্ড রিফর্মের ঘটনাটা উনি মোগলদের ব্যাপারে বলছেন যে মোগলরা কেন সাকসেসফুল হইল। দান খয়রাত হয়েছে ঘটনাটা এরকম না, ওনারা কিন্তু ল্যান্ড রিফর্ম করছেন, বলতে দান খয়রাত করছেন, এর মালিকানাই দিচ্ছেন, ওর মালিকানাই দিচ্ছেন, এই ঘটনাগুলি ঘটছে। কিন্তু সুলতানি আমলে কোনো ল্যান্ড রিফর্ম হয়েছিল কিনা সেটা কিন্তু কোনো ডেটা নাই। তো আমার ধারণা যে কোনো জায়গায় ঘটনাগুলি দেখেন সমাজের সাথে ল্যান্ড রিফর্মের ব্যাপারটা খুবই স্ট্রংলি জড়িত। যেই কারণে ধরেন অফ টপিক হইলেও বলি, পাকিস্তান আমলে যে ঘটনাটা ঘটছে যে জমিদারি প্রথা বাতিল হয়েছে 1950-এ, কিন্তু যেই প্রথাটা বাতিল হয়ে যে সরকারি জমিগুলি আছে এইটার কিন্তু কোনো ল্যান্ড রিফর্ম হয় নাই। এখনো যদি বাংলাদেশে দেখে মূল ঘটনাটা কিন্তু খাস জমি, সরকারি জমি, এগুলি কিন্তু হচ্ছে যে পাওয়ারফুল লোকেরা, প্রভাবশালী লোকেরা হচ্ছে দখল করে রাখে। রেলওয়ের জমি মানে হিউজ, এটা হচ্ছে বেদখল হয়ে আছে। বেদখল বলতে হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তি, কিন্তু এগুলির কিন্তু কোনো প্রপার ল্যান্ড রিফর্ম হয় নাই। তো আমি যেটা দেখি যে সুলতানি আমলে যে আসলে ঘটনাটা খুব ম্যাস লেভেলে কোনো
ফ্যাক্টুয়াল চেঞ্জ হয় নাই, তার কারণ হইতেছে এখানে কোনো ল্যান্ড রিফর্ম মেবি হয় নাই। আরেকটা হচ্ছে মঙ্গল আমলের যেই ঘটনাটা, সেখানে হচ্ছে ল্যান্ডের ওনারশিপ হয়েছে, ল্যান্ড রিফর্ম হয়েছে, কিন্তু এই রিফর্মের জায়গাটাকেও আমার মনে হয় যে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। এরকম প্রচুর স্কোপ আছে, প্রচুর উনি রেফারেন্স দিচ্ছেন। ওই যে রেফারেন্সের জায়গাটা যদি দেখেন, উনি বলতেছিলেন যে ওই যে দেবতার সাথে যে হচ্ছে দেবতা এবং মানুষ, তারপরে এখানে যে মাজারের যে ঘটনাটা, সে হচ্ছে পীর এবং মুরিদ, পীর এবং মুরিদের ঘটনাগুলা, এখানে একটা লাইনের যে ব্যাপারটা আছে, সিমিলারিটি ঘটনাগুলি ট্রানজিশনাল পিরিয়ডে, এই ঘটনাগুলি কিন্তু আছে। মানে আমি বলতে চাচ্ছি খুব খেয়াল করার মতো ব্যাপার। ওনার থিওরাইজেশনটা কতটা ঠিক তার চাইতে ঘটনা হচ্ছে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং প্যাটার্ন, সেটার ভিতর দিয়ে কিন্তু আমরা কানেক্ট করি আর কি। তো সুতরাং এখানে যে মুসলিম আইডিয়াটা, সেই আইডিয়াটা সিমিলার যে প্যাটার্নটা ছিল, ওইটা কিন্তু ব্রাহ্মণিজমের মতো না, যেই কারণে এই ঘটনাটা আমার ধারণা ইনক্লুড করা যাইতে পারে। এখানে যে দেবদেবীর ঘটনাটা ছিল, সেখানে কিন্তু হচ্ছে ওই মানুষের সাথে কিন্তু দেবীর সরাসরি কানেকশন। এখানে কিন্তু পুরোহিত আপনি ডাকতে পারেন, কিন্তু একজন ব্রাহ্মণ পুরোহিত কিন্তু আসলে নেসেসারি না। একজন থাকলেও তার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে দেবীকে হচ্ছে বলতে পারেন। এখানে যে একটা লেয়ার আছে, এখানেও কিন্তু হচ্ছে আপনি পীরের মাধ্যমে কিন্তু করেন কি, আপনি হচ্ছে আল্লাহর সাথে হচ্ছে ডাকেন আর কি। তো সুতরাং এখানে এই জিনিসটা সহজ আর কি। কিন্তু ওখানে হইতেছে মানে যে ব্রাহ্মণিজমের মধ্যে, সেখানে হইতেছে কিন্তু আপনি একজন ব্রাহ্মণরে না ধরে আপনি কিন্তু আল্লাহর কাছে যাইতেই পারেন না। কিন্তু এখানে কিন্তু এই ফ্লেক্সিবিলিটির জায়গাটা ছিল মনসা, চণ্ডী এবং চৈতন্যের ইয়ের ফলে, ইন্টারভেনশনের ফলে জায়গাগুলিও রিভিজিট করার স্কোপ আছে। কিন্তু আমি মনে করি যে আসলে ইটনের বইটা অবশ্যই ভালো। মানে উনি হচ্ছে ওই জায়গাগুলিকে রিফিল করছেন, ওই হচ্ছে রেফারেন্সগুলিকে আসলে সামনে নিয়ে আসছেন, যেগুলিকে আমরা হচ্ছে একটা পার্সপেক্টিভের জায়গা যদি বলেন, সেখানে আমি বলতেছি যে আপনি, আমার মেইন আর্গুমেন্ট এটাই যে আপনি হইতেছে সময়ের সাথে জায়গাগুলিকে মিলান, ডেমোগ্রাফিক ইনফরমেশনগুলিকে নেন, তাইলে দেখা যাচ্ছে যে হয়তো আমরা 2-3 পেজের মধ্যেই আসলে ক্লিয়ার ডেটা যদি আমরা রিভিল্ড করতে পারি, কারণ ওই সময়ের ডেটা তো নাই, কিন্তু হিস্টোরিক্যাল কনসিকুয়েন্সেস দিয়ে ওই ডেটাগুলিকে আমরা রিভিল করাটা পসিবল। সেটা যদি করতে পারি তাহলে দেখতে পারবো আমার ধারণা এরকম যে এটা একটা হচ্ছে ইন্ডিয়ান বেঙ্গল ছিল, যেটা ওর পান্ডুয়া এই পর্যন্তই ছিল। তারপরে সেন্ট্রাল বেঙ্গল ছিল, সে ডিপেন্ডেন্ট একটা জায়গা ছিল, সোনারগাঁ, চিটাগং, বরিশাল, সিলেট যদি বলেন। এবং নদীর গতিপথ চেঞ্জের ফলে মোগল রাজধানী যখন ঢাকায় আসছে, তখন হচ্ছে এই সেন্ট্রাল বেঙ্গলটা হইতেছে এই দিল্লির সাথে কানেক্টেড একটা জায়গাতে গেছে। তো হাউএভার এটা আসলে কখনোই হিস্ট্রিক্যালি খুব একটা সেন্ট্রাল বেঙ্গলের জায়গায় ছিল, এবং এইটা পরবর্তীতে যখন আবাদ বাড়ছে, তখন জনসংখ্যাও বাড়ছে, এবং সেখানে কালচারালি ইসলামের, মুসলমানের জায়গাগুলি এক্সপিডাইট হয়েছে, এগুলি বড় হয়েছে, ওয়াইডার হয়েছে। এখানে মুসলমানের স্পেশালিটি আছে, এখানে বইয়ে বলতেছিলেন। আমার ধারণা এটাও দেখার মতো ব্যাপার। আপনি যদি দেখেন অন্য যে জায়গাগুলিতে ইন্ডিয়াতে মুসলমান হয়েছে, সেখানে কিন্তু অ্যারাবিক অক্ষরে হরফ গেছে, কিন্তু বাংলা অক্ষর কিন্তু আসলে অ্যারাবিক হয় নাই। এরও কথা আছে, বাঙালি মুসলমান হচ্ছে স্পেশাল কাইন্ড অফ মুসলমান। তো এটা কিভাবে স্পেশাল কাইন্ড অফ মুসলমান, আমার ধারণা ওই জায়গাটাকেও বোঝার এবং কনস্ট্রাক্ট করার একটা ঘটনা আছে। বরং এখানে দেখা গেছে যে মুসলমান বলতে সবসময় একটা পিউরিফিকেশনের একটা ঘটনা ঘটছে, যে না আরবের মতো হইতে হবে, সহি হাদিস থাকতে হবে, অরিজিনাল ইসলাম কি সেটাকে বুঝতে হবে। তো আমার মনে হয় যে এই যে চেষ্টাগুলিও কিছুটা মানে অবস্টেকল ক্রিয়েট করে। তো এই জায়গাগুলিকেও যদি আমরা বুঝতে পারি এখানে কালচারালি কি কি ঘটনা ঘটছে, তাহলে বুঝতে পারবো যে এখানে ইসলামের স্পেশালিটিটা কোন জায়গা থেকে এবং কিভাবে শুরু হয়েছে আর কি। তো এই হচ্ছে কথা। তো আমার ধারণা বইটার নানান অংশ নিয়ে আরও অনেক কথা হইতে পারে। যারা হিস্ট্রিক্যাল জায়গাগুলি নিয়ে, বাংলাদেশ, বাঙালি, মুসলমান এইসব জায়গা নিয়ে ইন্টারেস্টেড, ওনারা এই বইটা অবশ্যই পড়তে পারেন। মানে ইটস ওর্থ রিডিং আর কি। এটাই হচ্ছে আমার কথা।